অনেকে তো সন্দেহ করছে যে ইসরায়েলের নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের ওয়ার প্লট খুলেছে কিনা। তো সেই জায়গা থেকে ইসরায়েলের অ্যাটাকটাকে আমার কাছে মনে হচ্ছে এটা হুট করে হঠাৎ করে কোনো অ্যাটাক না, এটা অনেক দিনের পরিকল্পনা এবং ইরানের এই যোদ্ধা জাতির ইতিহাস তো নতুন না। সুতরাং ইরানকে অ্যাটাক করলেই ইরান যে বসে থাকবে, ইরান যে মুখ বুজে সহ্য করবে, বিষয়টা কিন্তু তা না। তাদের প্রধান টার্গেট কিন্তু ইরান, এবং এর কারণ একটাই যে তারা মনে করে যে ইরান হচ্ছে উচ্চকণ্ঠ, ইরান হচ্ছে সোচ্চার কণ্ঠ, এবং কোনো কারণে যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, ইরান তো আর প্যালেস্টাইনের মতো না যে সে সব কিছু সহ্য করে যাবে। ইরান এটা সমুচিত জবাব দিবে। ফ্যাসিবাদের পতনের পরে আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ভিত্তিতে আমরা কিন্তু দলের কাউন্সিল করেছি, কিন্তু একটা নতুন দল সেই সুযোগটা কিন্তু পায় না। এবং রাজনৈতিক দল কিন্তু দাতব্য প্রতিষ্ঠান না, যেটা মানুষ মনে করেছিল যে না, রাজনৈতিক আন্দোলন বৃথা হয়ে যাচ্ছে, নির্বাচন করতে পারছি না আমরা, রাস্তায় দাঁড়ালে গুলি করছে, গুম করে ফেলছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ইরান রেডিওকে আজকে প্রথম আপনাদের মুখোমুখি হলাম। আমরা আজকের এই অনুষ্ঠানে মূলত বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেটি নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমরা উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। বিশেষত আপনি জানেন গেল কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘর্ষ, যদি বলি যুদ্ধ তৈরি হয়েছে। দুদেশই পাল্টাপাল্টি হামলা করছে, ক্ষেপণাস্ত্র হামলা করছে। আমরা যদি বলি যে এক ধরনের হঠাৎ করেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগজনক। শুধু এই হামলা এবং এই উদ্বেগ তো শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু বিশ্ব শান্তি তথা পুরো মুসলিম বিশ্ব ভার্সেস আদার্স, এটা কিন্তু ছড়িয়ে পড়ার একটা বিরাট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে ইসরায়েল যে হামলাটা করেছে, বা এর মধ্যে আমেরিকার সাথে ইরানের কিন্তু একটা আলোচনা চলছিল। সে আলোচনাটা ছিল যে পারমাণবিক কর্মসূচি যেগুলো ইরান পরিচালনা করছে, ইরান বলছে যে আমরা এটা কোনো সামরিক ক্ষেত্রে না, এটা আমাদের নানা গবেষণা, চিকিৎসা, নানা উন্নয়নের কার্যক্রমের জন্য আমরা সেটা করেছি। তো আমাদের দেশেও তো আমরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, এটা বিদ্যুতের জন্য করা হয়েছে, এটা কোনো সামরিক। একটি আন্তর্জাতিক আইনও আছে যে বেসামরিক কার্যক্রমের জন্য যে কোনো দেশ চাইলে পারমাণবিক। অবশ্যই সেটা আমরা পয়জন কিনি না, পয়জন কিনি তো খাওয়ার জন্য না, পয়জন তো নানা বিষ ব্যবহার আমাদের লাগে। ঠিক তেমনিভাবে ইউরেনিয়াম বা অন্যান্য ধাতু যেগুলো আছে খুবই মূল্যবান বা খুবই সেন্সিটিভ, এগুলো তো অন্যান্য কাজেও লাগে। তো ইরান যেটা বারবার বলছিল যে সে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সেটা করছে না। তো আমেরিকার সাথে এটা নিয়ে তার একটা আলোচনা চলছিল। কিন্তু এখন অনেকে সন্দেহ করছে যে এই আলোচনার নামে কালক্ষেপণ করে আপনার ইসরায়েল কি একটা বিরাট হামলার ক্ষেত্র প্রস্তুত করলো কিনা। এবং এখানে শুধু ইসরায়েল ইরানের ব্যাপারটা তো না, এর আগে ধরেন গাজাকে কি অন্যায়ভাবে, অনৈতিকভাবে, বিভৎসভাবে, নৃশংসভাবে গাজাকে একেবারেই আমার কাছে মনে হয় যে অস্তিত্বহীন করে দেওয়ার কাজটা করেছে ইসরায়েল। ইরান যেহেতু সবসময় গাজা বা প্যালেস্টাইন ইস্যুতে সবসময় সহমর্মী, শুধু তো প্যালেস্টাইন না, ইরানকে আমরা দেখেছি সারা বিশ্বের, সিরিয়া, সারা বিশ্বের মুসলমানদের নানা বিষয়ে ইরান ইনভলভ, বা ইরান সবসময় সোচ্চার কথা বলে। আমাদের এই যে রোহিঙ্গা ইস্যুতেও ইরানকে আমরা সবসময় দেখেছি তারা সোচ্চার। আপনার ইয়েমেনে, তারপরে আরও বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, সব জায়গায় ইরানকে মনে করা হয় যে সে মুসলিম বিশ্বের একটা শক্তিশালী অবস্থানে আছে ইরান। তো ফলে ইরানকে কিন্তু সবসময় একটা চেষ্টা করা হয় যে কীভাবে ইরানকে তো এমনিতে একটা অবরোধ দিয়ে একেবারেই তো তার অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলার একটা দীর্ঘ প্রয়াস রয়েছে। তো সেই জায়গা থেকে ইসরায়েলের অ্যাটাকটাকে আমার কাছে মনে হচ্ছে এটা হুট করে হঠাৎ করে কোনো অ্যাটাক না, এটা অনেক দিনের পরিকল্পনা। এবং যেভাবে টার্গেট কিলিং করে ইরানের একেবারে সম্মুখ সারির নেতাদেরকে বা লিডারদেরকে কিল করা হয়েছে, এটা অত্যন্ত ভয়াবহ পরিকল্পনার অংশ। এবং ইসরায়েল এটা দীর্ঘদিনের ছক ফাঁদ পেতে এটা করেছে। তো এখন কথা হচ্ছে যে এখানেই তো শেষ না, কারণ ইরানের এই যোদ্ধা জাতির ইতিহাস তো নতুন না।
সুতরাং ইরানকে অ্যাটাক করলেই ইরান যে বসে থাকবে, ইরান যে চুপ মুখ বুজে সহ্য করবে, বিষয়টা কিন্তু তা না। সুতরাং এটার একটা বিরাট কনসিকুয়েন্স আমার কাছে মনে হচ্ছে যে যেটা হবে এবং এটা ছড়িয়ে পড়তে পারে। আপনি যেটা বলছিলেন যে আসলে আমরাও জানি, আমরাও দেখেছি গণমাধ্যমে, গেল 2 মাস ধরে কিন্তু আমেরিকার সাথে ইরানের দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছে এই পরমাণু নিরস্ত্রীকরণ যে চুক্তির ব্যাপারটা নিয়ে। তো আন্তর্জাতিক বিশ্লেষকরাও কিন্তু বলছেন যে ইরানকে একদম অন্ধকারে রেখে এটা একটা আমেরিকা পরিকল্পনা করে ছকেই ইরানকে হামলা করেছে ইসরায়েল। আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই আমেরিকা এবং ইসরায়েলের ভয়টা আসলে কোথায়? কেন তারা ইরানকে এত থ্রেটেন মনে করছে? না, এটা তো খুবই স্বাভাবিক। ভয়টা কোথায়, সেটা হচ্ছে যে যেহেতু ইরান প্রথম থেকেই প্রতিবাদী, ইরান মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার একটা কণ্ঠস্বর, এবং এটা তো আপনারা জানেন বা আমরা সবাই জানি যে আমেরিকাকে বলা হয় তারা মানবাধিকার, তারা বিশ্ব শান্তির কথা বলেন, কিন্তু তাদের এই মানবাধিকার তো এক চক্ষুওয়ালা মানবাধিকার। মুসলমানদের ক্ষেত্রে যখন আসে তখন দেখা যায় যে তাদের মানবাধিকার সেখানে নাই। এবং আপনি তো জানেন ইরাকে যে অ্যাটাক করা হয়েছে, ইরাকে প্রাণঘাতী অস্ত্রের বিরুদ্ধে, কিন্তু পরে তো দেখা গেল যে সেটা সম্পূর্ণ ভুয়া, অসত্য তথ্যের উপর দিয়ে, মিথ্যা প্রপাগান্ডার উপর দিয়ে তারা সেটা করেছে। কিন্তু তার আগে তো ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেজন্য এই ধরনের প্রচুর ঘটনা আমরা জানি। ইভেন আপনি দেখেন আফগানিস্তানে যেটা হয়েছে, এখন তালেবানদের সাথে আমেরিকার একটা কিন্তু নেগোসিয়েশন, আলোচনা শুরু হয়েছে। আমেরিকা ওয়ার অন টেররের কথা বলে সারা পৃথিবীতে মানে উদীয়মান মুসলিম পলিটিক্যাল ইয়েগুলোকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এখন কিন্তু আমেরিকা সেখান থেকে সরে আসার আভাস দিচ্ছে। তো এখন সব জায়গায় আমি যেটা বলেছি যে তারা ইরানকে টার্গেট করেছে, এই জন্য আপনার ইরানের যদি কারো ট্রাভেল হিস্ট্রি থাকে তাদেরকে তো আমেরিকা এন্ট্রান্সই দেয় না। তো এই জায়গা থেকে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে বন্ধুত্ব সংযোগ, সেটা কিন্তু আপনার তাদের প্রধান টার্গেট কিন্তু ইরান। এবং এর কারণ একটাই যে তারা মনে করে যে ইরান হচ্ছে উচ্চকণ্ঠ, ইরান হচ্ছে সোচ্চার কণ্ঠ, এবং কোনো কারণে যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, এদিকে পাকিস্তানকে তারা কাউন্ট করে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তুরস্ক একটা উদীয়মান ন্যাটোর শক্তি আকারে তুরস্ককে তারা কাউন্ট করে, কিন্তু ইরানকে তারা সবচেয়ে বেশি ভয় পায় এজন্য যে শত বঞ্চনা, লাঞ্ছনা, যুদ্ধ, বিগ্রহের পরও ইরান কিন্তু এই অর্থনৈতিক অবরোধের কারণেও ইরান কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় হচ্ছে ইরানের যে ন্যাচারাল রিসোর্স আছে এবং জাতি হিসেবে তারা যে দীক্ষায় সমৃদ্ধ, এবং তারা কিন্তু কখনো মাথা নত করে নাই, মাথা হেট করে নাই। তো এই কারণেই কিন্তু ইরানের শক্তিটাকে, ইরানকে নিস্তেজ করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার জন্য তারা সেই চেষ্টাটা করছে। আমি শুধু এই জায়গাটাই দেখি যে এই যে আমি ইরানের ফেলিউর যেটা দেখি, যে ইরানের কাছে আমাদের যে বিরাট একটা প্রত্যাশা, যে তারা এত দিন ধরে এই স্ট্রাগলটা তারা করছে, কিন্তু তাদের গোয়েন্দা ব্যর্থতা কেন, কিভাবে হলো, এত বড় একটা হলো। এর আগে দেখা গেলো ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এবার আমরা দেখলাম যে একেবারে ইরানের বুকের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং এত বড় একটা ছক একদিনে তো করা হয় নাই। তো এই জায়গাটায় আমি মনে করি যে এটা মানে ইরানেরও এটা একটা বিরাট নড়ে চড়ে বসার মতো একটা বিষয়, যে এইটা কিভাবে সম্ভব হলো। ফলে এটা শুধু ইরানের জন্য না, অন্যান্য সকলের জন্য এটা একটা শিক্ষা, যে আমাদেরকে গোয়েন্দা বৃত্তি, পাশ্চাত্যের নানা ষড়যন্ত্র, তাদের এই ভয়াবহ নৃশংসতা, সব কিছুর ব্যাপারে আমাদেরকে আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। বলা হয় বিশ্ব শান্তির জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি, আপনি বলছিলেন একটু আগে, পশ্চিমারা, আমেরিকা, অন্যান্য দেশগুলো মানবতার জন্য কথা বলেন, কিন্তু এখানে যে হামলা হয়েছে, হতাহতের ঘটনা ঘটছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা হামলা করছে, বিদেশিরা, পশ্চিমারা একেবারেই চুপ, জাতিসংঘ সেভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়টিকে আপনি আসলে কীভাবে দেখেন? না, জাতিসংঘের মানে এই জায়গাটা তো খুবই প্রশ্নবিদ্ধ, এবং জাতিসংঘকে তো বলা হয় যে সে অ্যাকচুয়ালি পশ্চিমাদের স্বার্থই বেশি সংরক্ষণ করে, রক্ষা কবচের মতো কাজ করে। এই যে আপনি প্যালেস্টাইনে এত বড় গণহত্যা হলো, জাতিসংঘ কি কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? জাতিসংঘ কি মানে ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো অবস্থান নিতে পেরেছে, বা নেয়ার তাদের কোনো লক্ষ্য আছে বলে কি মনে হয়? তা তো না। সুতরাং এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনবরত এই ধরনের কাজ চললে জাতিসংঘের উপর কিন্তু মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, এবং জাতিসংঘ অকার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত হবে।
এই জায়গা থেকে আমরা যেটা মনে করি জাতিসংঘকে আপনি দেখেন, তারপরও এখানে একটা আশার দিক যেটা, সেটা হচ্ছে গত বছর আপনি দেখেছেন যে আমেরিকায় কিন্তু প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বৃহত্তম প্রতিবাদ হয়েছে। এবং এর আগের যেই আপনার ডেমোক্রেটদের বিরুদ্ধে যে সেখানে যে একটা ভোট বিপ্লব হয়েছে, সেটাও কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে। এবং সামনে যদি কোনো ইন্টারিম ইলেকশন হয়, তাহলে আপনি দেখবেন যে এই বর্তমান আপনার ট্রাম্প সরকারের একটা ভয়াবহ পতন ঘটবে। কারণ বিশ্ব মানবতা কিন্তু এই যুদ্ধের জায়গাটাকে খুব হেট করছে এবং এই নৃশংসতাকে পছন্দ করছে না। ফলে আমি যেটা দেখি যে জাতিসংঘের বিরুদ্ধেও এখন বা জাতিসংঘের ব্যাপারেও এখন সারা বিশ্ব থেকে কথা বলা একটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং আমরা মনে করি যে এটা আজ হোক কাল হোক, এখন যেহেতু আস্তে আস্তে এই জিনিসগুলো সবার মধ্যে ছড়াচ্ছে, আজ হোক কাল হোক কিন্তু এটা একটা বিকল্প একটা জোট, বিকল্প একটা ভয়েস পৃথিবীর সব জায়গায় হবে। শুধু সেটা মুসলিম বিশ্ব হবে তা না, সেটা ওদের ভেতর থেকেও এটা হবে। এবং অনেকে তো সন্দেহ করছে যে ইসরায়েলের নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের মানে ওয়ার প্লট খুলেছে কিনা, এবং ওয়ারের মধ্যেই সে তার রেজিমটাকে সে বারবার কন্টিনিউ করছে। এটা আমরা আমেরিকান পলিসি আকারেও দেখেছি, সবসময় তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো না কোনো যুদ্ধ বাঁধিয়ে দেয়। এগুলো মানবতা বিরোধী অপরাধ, এগুলো জঘন্য মানে মানবতা বিধ্বংসী মানে অপকর্ম। তো এই সমস্ত ব্যাপারে আমি মনে করি আরও বেশি উচ্চকণ্ঠ আমাদের হওয়া দরকার। জাতিসংঘকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় আরব লীগ বা আমাদের ওআইসি যেগুলো আছে, সেগুলোকে আমি মনে করি যে আরও বেশি ভোকাল হতে হবে, কার্যকর করতে হবে, তাহলে কিছুটা সুফল আসতে পারে। আমরা দেখলাম ইসরায়েলের হামলায় ইরানের কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেখানে সামরিক উচ্চপদস্থ কমান্ডাররা নিহত হয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম এই হামলার পাল্টা ইরানও জবাব দিয়েছে, সমুচিত জবাব দিয়েছে। অনেকেই বলছেন তেল আবিবের কিছু কিছু জায়গা দৃশ্যত গাজার মতোই অবস্থা হয়েছে। ইরান যে কন্টিনিউয়াস ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? না, প্রথমত ইন প্রিন্সিপাল আমি মনে করি যে কোনো বেসামরিক হামলা যেখানে সাধারণ মানুষ বসবাস করছে, সেখানে এই যুদ্ধের সময় তাদের উপর অ্যাটাক করা এটা মানবতা বিরোধী অপরাধ বা এটা কোনোভাবেই কাম্য না। সেটা যদি ইরানের সাধারণ মানুষের গায়ে আঘাত লাগে এবং একইভাবে যদি ইসরায়েলেও লাগে, আমরা সে কারণে শিশু এবং নারীদের মৃত্যু সবসময় এটা বিভৎসতা। কোনো হসপিটালে কেউ আহত হলে, স্কুলে গিয়ে যদি কখনো বোম পড়ে, সেটা আপনার ইসরায়েলে পড়ুক আর ইরানে পড়ুক, সেটা আমরা কখনোই কেউ সাপোর্ট করতে পারি না এবং এটা বিশ্ব সমর্থন আপনি কখনো পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমার উপর হামলা করবেন, আমি কি বসে থাকবো? আমি কি ধৈর্য ধরবো? বা আমি কি এটা নিয়ে মানে মানুষের দরবারে দরবারে আহাজারি করব? কারণ এটা বিশ্ব স্বীকৃত পন্থা যে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে, আপনিও সেটার পাল্টার প্রতিশোধ নিতে পারেন। তো সেই জন্য আমি যেটা মনে করি, ইরান যে পাল্টা অ্যাটাকটা করেছে, সে জায়গায় ইরানেরও সমুচিত জবাব এবং ইসরায়েলের যে সমস্ত সামরিক স্থাপনা আছে, সেইটা কিন্তু একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। একদিকে হুতিরা এটার জবাব দিচ্ছে, ইসরায়েলে কেউ কিন্তু কখনো হামলা করার সাহস পায়নি। এটা একটা ইতিহাস হয়ে গেল। না, আমি তো সেটা বলেছি যে কোনো কিছু কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, তার একটা মানে চূড়ান্ত পরিণতি আছে। আমরা কিন্তু একটা আগাম বিষয় জানি যে ইসরায়েলের একটা করুণ পরিণতি ইতিহাসে একটা আগাম বাণী হিসাবে আছে, কিন্তু এটা কি তার পদধ্বনি কিনা বা সেটা তার সূচনা কিনা, সেটাও হতে পারে। সেজন্য ইসরায়েল যে অন্যায়টা গাজায় করেছে, এবং এটা অন্যায় না, এটা মানে অপরাধের চূড়ান্ত সীমা। এবং পরপরে সে যেহেতু ইরানের দিকে হাত বাড়িয়েছে, তো ইরান তো আর প্যালেস্টাইনের মতো না যে সে সব কিছু সহ্য করে যাবে। ইরান এটা সমুচিত জবাব দিবে। এবং কিন্তু আমরা যেটা মনে করি যে এই যুদ্ধের তো সমাধান কি? পৃথিবীর যুদ্ধের পরিণতি ধ্বংস এবং মানে অশান্তি ছাড়া কখনো যুদ্ধ নতুন কিছু বয়ে আনে নাই। এবং যুদ্ধের পরিণতি বা শেষ কিন্তু সবসময় সমঝোতার মাধ্যমে হয়েছে। কিন্তু এখানে আমি সমঝোতাটা কি হবে? এখানে যে অপূরণীয় ক্ষতি ইরানের হয়েছে, ইরানের যেই লিডারশিপের উপর তারা আঘাত করেছে, এটার সমুচিত ক্ষতি যদি ইসরায়েলের না হয়, সে পর্যন্ত তো যুদ্ধ বন্ধ হবে না, সে পর্যন্ত তো আপনি ইরানকে থামাতে পারবেন না। সুতরাং এই জায়গাটায় আমরা খুবই শঙ্কিত যে এটা কোন জায়গায় গিয়ে এটা শেষ হয় এবং এর জন্য বেসামরিক কত পরিমাণ লোক ক্ষতিগ্রস্ত হয়, তার আমরা এখনও ধারণা করতে পারছি না। তো আবারও আমি সেটা বলছি যে জাতিসংঘেরই এখানে
বিষয়টাকে হস্তক্ষেপ করা উচিত এবং যে কোনোভাবে হোক একটা যুদ্ধবিরতি প্রস্তাব বা এই জায়গাটা একটা সমঝোতার জায়গায় আসা। এবং ইরান যে কথাটা বলেছে যে আমরা এখানে পারমাণবিক যে চর্চাটা বা আমাদের এখানে যে ব্যবস্থাগুলো হচ্ছে সেটা একটা মানে নন মিলিটারি মানে প্র্যাকটিস, এবং এই অধিকারটা ইরানের দেওয়া উচিত, ইরানকে রাখতে দেওয়া উচিত। আজকে যেটা আমরা দেখেছি, আজকেও কিন্তু পেজিশকিয়ান ঘোষণা দিয়েছেন যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কর্মসূচি সেটা কিন্তু তারা অব্যাহত রাখবেন। আপনি বলছিলেন যে ইরান গাজা কিংবা ফিলিস্তিনে যেভাবে সাপোর্ট দিয়েছে আমরা দেখেছি, সে অর্থে অন্যান্য আরব দেশগুলো কিন্তু ফিলিস্তিন কিংবা গাজার পাশে এসে দাঁড়ায়নি। ইরানের এই সংকটময় সময়ে আমরা যদি দেখি, ইসরায়েলের পাশে কিন্তু আমেরিকা, যুক্তরাজ্য, অন্যান্য দেশগুলো কিন্তু দাঁড়িয়েছে এবং তাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। আপনি কি মনে করেন যে আরব দেশগুলো আরও কঠিন ভূমিকা কিংবা ইরানের পাশে এসে দাঁড়ানো উচিত এই বিষয়টা সমাধান করার জন্য কিংবা ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য? না, শুধু আরব দেশ কেন, আমি তো মনে করি সারা বিশ্বের সন্ত্রাস বিরোধী, মানবতা বিরোধী ভয়েস যে সমস্ত রাষ্ট্র বা যে সমস্ত জনগণ আছে সবারই ইরানের পাশে দাঁড়ানো উচিত। কারণ আপনি শুধু আরব দেশগুলোর কথা বলবেন কেন, আমি তো মনে করি ইরানের অন্যতম বন্ধু রাশিয়া এখানে ইরানের মানে পাশে এসে দাঁড়ানো উচিত, এবং আরও অন্যান্য যে সমস্ত দেশ আছে সবাই মিলে। কারণ দেখেন, আমি এটা বলছি না যে সবাই দুই ভাগ হয়ে আবার একটা বিশ্বযুদ্ধ শুরু হোক। আমি বলছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে যদি আমরা না দাঁড়াই, কালকে কিন্তু আরেকজনের অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। ঠিক তেমনিভাবে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তার জায়গায় যে অ্যাটাকটা করেছে, ইসরায়েলকে এই অধিকার কে দিল? আমি ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আমি কিসের জন্য করব? এটার জন্য জাতিসংঘ আছে, তারা দেখাশোনা করবে। ইসরায়েল এখানে মানে কে সে এটার ব্যাপারে ইয়ে করার? এটা তো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বিধান, আইন সব কিছুই লঙ্ঘন করেছে সে। সুতরাং এই জায়গায় আমি শুধু বলবো না যে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, তা না। আমি বলবো পুরো দুনিয়ার সন্ত্রাস বিরোধী, মানবতার পক্ষে যারা আছে সবাইকে এর জন্য সোচ্চার হতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। এবং ইরানের প্রতিও আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধ কিন্তু সমাধান না। আমাদেরকে মনে রাখতে হবে বিশ্ব শান্তির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, এবং আমরা যত শান্তিতে থাকবো তত বেশি আমাদের মানে সৌকর্য, শক্তি, অর্থনীতি আমাদের সমৃদ্ধ হবে। কারণ দেখেন, দুটো দেশেরই কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের মধ্যে দিয়ে। শুধু দুটো দেশ না, কারণ ইরানের তেলের উপরে যে সমস্ত দেশ নির্ভরশীল, আমরাও কিন্তু ইনডিরেক্টলি নির্ভরশীল। তাহলে তো আমাদের জ্বালানি তেলের সংকট হবে, গ্যাসের সংকট হবে, এর মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তো এই সমস্ত কারণেই আমি যেটা মনে করি, আবারও আপনার কথার সাথে আমি একমত, আমি শুধু এতটুকু যোগ করব যে শুধু মুসলিম বিশ্ব না, সমগ্র সন্ত্রাস বিরোধী বিশ্বকে এক কাতারে আসতে হবে এবং যুদ্ধ পৃথিবী থেকে চিরতরে যুদ্ধের দামামা বন্ধ করে দিতে হবে। যারা যুদ্ধের অস্ত্র বিক্রি করার জন্য এই সমস্ত যুদ্ধ লাগায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি সেটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। দেশের অনেক মানুষ আসলে মনে করে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা বাংলাদেশ জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। আমরা জানি যে আপনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে জামায়াত ইসলামের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দেশের অনেক মানুষ আসলে জানতে চায়, যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ। আমি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম 2003 সালের দিকে, প্রায় 23-24 বছর হয়ে গেছে, 22-23 বছর। এরপর আমি জামাত করেছি একটা লম্বা সময় ধরে, আরও প্রায় 13 বছরের মতো। তো এটা সবাই জানে যে দলের মধ্যে ব্যক্তিগতভাবে আমরা কিছু সংস্কারের কথা বলেছিলাম, আমরা কয়েকজন। তো এটা আমরা মনে করেছিলাম যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, যেহেতু আমরা এটা নিজে যে দল করি সেই দলের মধ্যে সংস্কারের জন্য কথা বলা, পরিবর্তনের জন্য যেটা নিজের মত প্রকাশ করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব ছিল। তো সেই মত প্রকাশ করতে গিয়ে জামাতের পক্ষ থেকে সেটাকে মনে করা হয়েছে যেটা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। ফলে আমার ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ওনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো ওই চ্যাপ্টারটা ওখানেই শেষ। 2019 সালে ফেব্রুয়ারি মাসে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। তো আমি তখন এপ্রিল মাসে এসে
আমরা একটা নতুন রাজনীতি করার জন্য আমরা চিন্তাভাবনা করি। আমরা বলতে আমি আমার সাথে আরও যারা আমার চিন্তার সাথে মিল ছিল এরকম বেশ কয়েকজন মিলে, তো তখন আমরা প্রথমে একটা প্ল্যাটফর্ম সংগঠিত করি। সেখানে 17-18 জন ছিল, বেশি না, 17-18 জনের মতো ছিল। আমরা একটা প্ল্যাটফর্ম ওপেন করি, সেটার নাম ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। তো এটা করেছি এপ্রিলে। তো প্রায় 1 বছর ধরে আমরা বিভিন্ন বিষয়ে আমরা মত বিনিময় করি। বেসিক্যালি আমাদের যে রিয়েলাইজেশনটা ছিল সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলটা অধিকার ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখনকার সমসাময়িক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কি পজিটিভ দিক আছে আর কি নেগেটিভ দিক আছে, এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলাপ আলোচনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা মানে যে জনগণ বাংলাদেশটা কীভাবে দেখতে চায়, এই কল্পনা থেকে চিন্তা থেকে আমরা প্রায় 1 বছর ধরে নানাভাবে কাজ করি, মত বিনিময় করি, নানা ধরনের ওয়ার্কশপ করি, দেশে বিদেশে যাই, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করি। তার ভিত্তিতে আমরা 1 বছর পরে এসে আপনার 2020 সালের 2রা মে আমরা আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি নামে নতুন দলটা গঠন করি। তো আপনি যেটা প্রশ্ন করলেন যে কিসের কারণে এটা করেছি, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে রাজনীতির চরিত্রটাই হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ফর্ম। মানে রাজনীতি আপনি যখন করবেন মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আপনি করবেন, এবং রাজনীতির মূল জায়গাটা হচ্ছে সার্ভিস। আমরা রাষ্ট্রের কাছে কি চাই? রাষ্ট্রের কাছে আমরা সার্ভিস চাই। আমার বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চাই, গ্যাস নাই, গ্যাস চাই, আমার রাজপথটা মসৃণ হোক, ভালো রাস্তা হোক, যানজট মুক্ত হোক, আমার প্রশাসনিক সার্ভিসগুলো আমি দুর্নীতিমুক্ত হোক, সেটা চাই। সুতরাং ফোকাসটা হবে অধিকারের জায়গায়, ফোকাসটা হবে সার্ভিসের জায়গায়। এটা হচ্ছে পলিটিক্স। বাট সেখানে কোনো মতাদর্শ যে আমি জাতীয়তাবাদী করব, আমি ইসলামিক করব, আমি হিন্দুবাদীটা করব, এটাকে আমাদের কাছে মনে হয়েছে এটা রাজনীতির কাছে, এটা রাজনীতিকে বিভক্ত করার কাজ, অধিকারকে খণ্ডিত করার কাজ। তো এই রিয়েলাইজেশন থেকে আমরা একটা কমন পলিটিক্যাল প্ল্যাটফর্ম গঠন করেছি মূলত। নিশ্চয়ই অনেক স্বপ্ন এবং অনেক প্রত্যাশা নিয়ে আপনার এই রাজনৈতিক দলটা গঠন করেছেন। এই সময়ে আজকে বেশ কয়েক বছর হয়ে গেল, এই সময়টাতে আপনার কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রত্যাশা তো একটু বৃহৎ থাকে, অনেক লম্বা থাকে, কিন্তু প্রত্যাশার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে পরিবেশ আপনাকে সাপোর্ট করছে কিনা বা পরিস্থিতি আপনার অনুকূলে আছে কিনা। কারণ পরিস্থিতি অনুকূলে থাকলে অনেক প্রত্যাশা দ্রুতপূর্ণ হয়। আমরা যখন রাজনৈতিক দলটা শুরু করি তখন 2টা খুবই প্রতিকূল পরিবেশ আমাদের মধ্যে ছিল। বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল, একটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক স্পেস ছিল না। আর একটা হচ্ছে তখন হঠাৎ করে করোনার সিরিয়াস পজিশন বাংলাদেশে দেখা দিল। তো আমরা তো 1 বছরে গুছিয়ে এনেছি সব কিছু। করোনা আসার পরে আমাদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি হলো যে করোনার মধ্যে আমরা পলিটিক্যাল পার্টি ওপেন করব কিনা। আমাদের মধ্যে অনেকেই মনে করলো এখন যদি আমরা রাজনৈতিক দল মানে ঘোষণা দেই, মানুষ হাসাহাসি করবে যে যেখানে মানুষ মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, সোশ্যাল ডিস্ট্যান্সিং, এটার মধ্যে আবার পলিটিক্যাল পার্টি কেন? কিন্তু আমরা বললাম যে রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে মানে প্রবলেম সলভ করা। সুতরাং এই যে এত বড় একটা প্রবলেম আসলো, এটাকে আমরা সলভ করার মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটাকে আমরা শুরু করতে পারি। তখন টোটাল কনসেপ্ট আমরা চেঞ্জ করে ফেললাম। আমরা ডেডিকেটেড করলাম আমাদের উদ্বোধনটা যে জনগণের সেবা এবং স্বাস্থ্য সেবাটাকে নিয়ে। সেখানে আমরা অসাধারণ সাফল্য বা অসাধারণ সাড়া পেয়েছি। সমস্যা যেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। একদিকে রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা, আরেকদিকে আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার শুরু হলো। তো 2 ধরনের মানে সিরিয়াস অবস্টাকেল আমাদেরকে ফেস করতে হয়েছে। তো প্রধানত আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলের জন্য প্রতিবন্ধকতা কখনো কখনো আবার সেটা আশীর্বাদ হিসেবেও দেখা দেয়। আমরা আমাদের যে থ্রেডটা ছিল ওটাকে আমরা অপরচুনিটিতে রূপান্তরিত করেছি। ফলে আমরা দেখতাম আমরা যখন কোনো বক্তব্য দিচ্ছি, আমরা যখন কোনো কথা বলছি, হিউজ আপনার ভিউয়ার আমাদের আছে, হয়তো আমাদের সমালোচনা করছে, গালাগালি করছে, আমাদেরকে অপবাদ দিচ্ছে, কিন্তু আমাদের কথা আমাদের কার্যক্রম দেখছে। তখন আমরা এটাকে একটা অপরচুনিটি আকারে নিলাম, এবং এর ফলে দেখা গেল বাংলাদেশে এই যে নতুন উদ্যোগী রাজনৈতিক দল, আপনি যদি কম্পেয়ার করেন আমাদের সমসাময়িক রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমাদেরই সবাই বলছে যে আপনারা অনেক ভালো করেছেন। আমাদের সমসাময়িক রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে দল তৈরি হওয়া, দল পরিচিতি পাওয়া, দলের নেতাদের পরিচিতি পাওয়া, দল সম্পর্কে একটা পজিটিভ মানে কনসেপ্ট দাঁড় করানো, দলের নিবন্ধন পাওয়া,
তারপরে সেই দলটাকে আবার আমরা আমাদের গঠনতান্ত্রিকভাবে আমরা যখন এই ফ্যাসিবাদের পতনের পরে আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ভিত্তিতে আমরা কিন্তু দলের কাউন্সিল করেছি। প্রথম দল আমরা এটা বলতে পারি যে একদম গণতান্ত্রিক পন্থায় আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল, আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি নির্বাচিত হয়েছে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি, এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা মনে করি যে আমরা যথেষ্ট সফল হয়েছি। মানে আস্তে আস্তে আপনাদের প্রত্যাশাগুলো আগামী দিনেও পূরণ হবে, সেটি আমরা প্রত্যাশা করছি। একটা ছোট্ট বিষয় বলি, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যদি বলতে বোঝায়, আমরা দেখি তৃণমূলের মানুষজন বোঝে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি কিংবা জামায়াত ইসলাম বা অন্য কিছু ইসলামিক রাজনৈতিক দল। সেই ক্ষেত্রে যদি বলি, আমার বাংলাদেশ পার্টি তৃণমূল পর্যায়ে যাওয়ার জন্য কিংবা পুরো বাংলাদেশে মানুষের কাছে যাওয়ার জন্য কী ধরনের কাজ করছে, কী ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে, সাধারণের মানে অন্য পার্টিগুলোর মতো আমার বাংলাদেশ পার্টি সাধারণের মধ্যে যাওয়ার জন্য আপনারা কী ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আমাদের দেশে যে দুটো বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ, ওরা কিন্তু ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলে যেটা হয়, একটা দল অনেক দুর্নীতি দুঃশাসন তাদের থাকে, কিন্তু তারা অনেক উন্নয়ন কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত হতে পারে, তারা অনেক প্রশাসনিক সিদ্ধান্তের সাথে তারা সম্পৃক্ত থাকে, ফলে অটোমেটিক্যালি তাদের একটা জনসম্পৃক্ততা হয়, তারা মানুষের উপকার করতে পারে, মানুষের নানা কাজে তাদের প্রয়োজন হয়, মানুষ তাদের কাছে আসে। কিন্তু একটা নতুন দল সেই সুযোগটা কিন্তু পায় না। এবং রাজনৈতিক দল কিন্তু দাতব্য প্রতিষ্ঠান না। রাজনৈতিক দল মানুষকে অর্থ বিলি করবে, মানুষের সব কিছু সাহায্য করবে, এটা না। রাজনৈতিক দলের কাজ হচ্ছে সে সমস্যা সমাধানের জন্য দাবি তুলবে, মানুষের সমস্যাকে সামনে এনে সে সরকারের উপর চাপ প্রয়োগ করবে, অথবা পলিসি মেকিংয়ের জন্য সে নানা প্রপোজাল তৈরি করবে। তা আমরা যেই কথাটা বলেছিলাম প্রথমে, যে আমাদের রাজনীতির মূল ফোকাস হচ্ছে সমস্যার সমাধান। আমরা বলেছি যে আমাদের রাজনীতিকে মূল ফোকাস করতে হবে অধিকারকে। আমরা যদি বঞ্চনা বা অধিকারহীনতাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এটা কিন্তু একটা ইউনিটি তৈরি করে। তো আমাদের এই কথাটাকে অনেকে বুঝতে পারছিলেন না, বারবার বলছিলেন যে মতবাদ ছাড়া, মতাদর্শ ছাড়া কী ধরনের রাজনৈতিক দল হতে পারে। তো আমাদের বিরাট একটা সৌভাগ্য যে এই ফ্যাসিবাদী আন্দোলন, মানে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যখন রাজনৈতিক দলগুলো কোনো সাফল্য পাচ্ছিল না, তখন দেখা গেল যে দুটো অসাধারণ আন্দোলন সংগঠিত হয়েছে। একটা হচ্ছে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, আর একটা হচ্ছে আপনার সড়ক নিরাপত্তা, মানে নিরাপদ সড়কের দাবিতে একটা আন্দোলন। এই দুটো আন্দোলনই ছিল অধিকার ভিত্তিক একটা আন্দোলন। দেখেন, এখানে কোনো মতাদর্শের কথা নাই, কোনো ধর্মের কথা নাই, কোনো মানে আপনার বলা যায় না যে কোনো ব্যক্তিত্বের, যেমন কোনো ব্যক্তিকেন্দ্রিক কথা নাই, মুজিববাদ বা জিয়ার কথা, এ ধরনের কোনো কথা নেই। কি কথা আছে? খুবই সিম্পল কথা, যে কোটা একটা বৈষম্য, আমরা এই বৈষম্য মানি না। সড়কে নিরাপত্তাহীনতা, আমরা নিরাপদ চাই, আমরা নিরাপদ জীবন চাই। এই দুটো কথা এত পাওয়ারফুল ছিল যে সব ধরনের দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে একতাবদ্ধ করে ফেলেছে। এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা দেখেছি, ছাত্ররা যখন রাস্তায় দাঁড়িয়ে তারা যখন লাইসেন্স চেক করছিল, তখন দেখা গেলো যে মানে সকল স্তরের লোকদেরই লাইসেন্সের সংকট। বিচারপতির লাইসেন্স নাই, মিনিস্টারের লাইসেন্স নাই, জেনারেলের লাইসেন্স নাই, পুলিশের এসপির লাইসেন্স নাই। তখন তারা কিন্তু প্রথম কথাটা বললেন যে এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, রাষ্ট্রটা রন্ধ্রে রন্ধ্রে এটা দুর্বল হয়ে গেছে। এই যে আজকে আমরা যে রাষ্ট্র মেরামতের কথা বলছি বা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, ওই উত্থানটা কিন্তু সেখান থেকে। এবং এরপরে দেখেন, কোটাটা কিন্তু সবাই এফেক্টেড ছিল না, শুধুমাত্র স্নাতক পর্যায়ের ছাত্র যারা বিসিএসে চাকরি করবে তাদের বিষয় ছিল, কিন্তু এর সাথে সবাই সম্পৃক্ত হয়ে গেছে। এই যে আপনি যে কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী জায়গা থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত সরকার পরিবর্তনে এটা কিন্তু শেষ থাকে না, এটা শেষ পর্যন্ত রাষ্ট্র পরিবর্তনের জায়গায় চলে গেছে। এখন এটা একটা মানুষের মধ্যে একটা স্পৃহা তৈরি করেছে, এক্সপেকটেশন তৈরি করেছে যে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে বাংলাদেশ 2.0 চাই, আমরা অর্থাৎ নতুন একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা হবে কিসের ভিত্তিতে? যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নিশ্চয়তা থাকবে। এই রাজনীতিটাই আমরা বোঝাতে চেয়েছিলাম। এবং আমাদের সৌভাগ্য যে এই 3-4 বছরের মধ্যে আমরা এটার একটা প্র্যাকটিক্যাল ফর্ম মানুষকে দেখাতে পেরেছি, যে মানুষকে যদি একতাবদ্ধ করতে হয় সেটা কখনো মতবাদের ভিত্তিতে হবে না, সেটা কখনো ধর্মীয় বিভক্তি এনে করা যাবে না, বরং যখন আপনি বৈষম্যের
বিরুদ্ধে দাঁড়াবেন তখন একতাবদ্ধ হবেন। এবং আপনি দেখেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে কি হয়েছে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাতের 2টা-3টা বাজে ছাত্রীরা বেরিয়ে এসেছে, ওদিকে ছাত্ররা বেরিয়ে এসেছে, ঠিক অপরদিকে মাদ্রাসার হুজুরদেরকেও আমরা দেখেছি তারা একই আন্দোলনে সামিল হয়েছে। এবং সে আন্দোলনে এসে কেউ প্রশ্ন তোলে নাই যে এই নারীরা পর্দায় আছে না বেপর্দায় আছে, কিংবা নারীরাও প্রশ্ন তোলে নাই যে এই আন্দোলনে যারা হুজুররা স্লোগান দিচ্ছে ওরা কি মৌলবাদী, না ওরা ফ্যানাটিক, না ওরা প্রগতিশীল। অর্থাৎ এই যে অধিকারের জায়গাটাকে সবাইকে একাকার করে ফেলার এবং দুটা পক্ষ তৈরি করার, যে একটা হচ্ছে আমরা যারা অধিকারের পক্ষে, আর দ্বিতীয়টা হচ্ছে যারা ফ্যাসিবাদের পক্ষে, যারা আমাদের অধিকার ধ্বংস করছে তাদের বিপক্ষে। এটাকেই আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশের রাজনীতির রূপায়ণটা এটা দিয়ে করতে হবে। তো এটা আমাদের একটা বিরাট সৌভাগ্য যে আমরা যে রাজনীতিটা বলতে চেয়েছিলাম, করতে চেয়েছিলাম, সেটার একটা বাস্তব প্রতিফলন, একটা উত্থান ঘটেছে। এখন সেটাকে আমরা সামনে নিয়ে যেতে পারবো কিনা এটা আমাদের নেতৃবৃন্দের দক্ষতার উপর এবং আগামী দিনের কার্যক্রমের উপর নির্ভর। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। 24-এর গণ অভ্যুত্থান, আমরা যদি বলি প্রায় 1.5 দশকের যে স্বৈরশাসন ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল সেটি থেকে আমরা মুক্তি পেয়েছি। এই যে ব্যাপক আত্মত্যাগ, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, রক্তপাত হয়েছে, আমরা দেখেছি সর্বস্তরের মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল। বিএনপি, জামাত, নতুন ছাত্র সংগঠন সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল। আমরা বিশেষ করে এবি পার্টির কি ভূমিকা ছিল সেটি একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এবি পার্টির আমি তো বলেছি যে আমাদের একটা বিরাট স্কোপ এসেছে, যে আমরা যেই রাজনীতিটার কথা বলেছি এই রাজনীতিটার সাফল্য প্রমাণ করার, কার্যকারিতা প্রমাণ করার সুযোগ পাওয়ার কারণে আমরা শুরু থেকে এই আন্দোলনটাতে আমরা ফ্যাসিলিটেট করেছি। যেমন আপনি যদি দেখেন যে যখন প্রথম কোটা আন্দোলনটা 1 জুলাই যখন আদালতের মাধ্যমে কোটার বিরুদ্ধে একটা কোটাকে আবার পুনরুজ্জীবিত করার একটা রায় আসলো, তখন অনেকেই মনে করেছিল যে এটা একটা লোক দেখানো, একটা কৃত্রিম একটা ব্যাপার। কিন্তু ডে 1 থেকে আমরা এটার প্রতিবাদ করেছি এবং আমরা মনে করেছি যে এখান থেকেই কিন্তু একটা আন্দোলন দানা বাঁধার সুযোগ আছে। তো আমরা এইটাকে প্রথমেই আমরা এটার কন্ডেম করেছি এবং ছাত্ররা যখন এই আন্দোলনে সক্রিয় হচ্ছিল তখন থেকেই তাদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা পরতে পরতে আপনি দেখবেন যে এই আন্দোলনে আমরা প্যারালালি আমরা এটাকে সমর্থন দিয়েছি এবং অন্যান্য দল যারা প্রথম থেকে বলেছিল যে এটা একটা সরকারের একটা গেম, যে এটা দিয়ে আপনার মনে থাকার কথা তখন দুটো দুর্নীতি ব্যাপক আলোচনা হচ্ছিল, একটা হচ্ছে একটা ছাগল কাণ্ডের দুর্নীতি আর একটা হচ্ছে পুলিশের বেনজিরের একটা দুর্নীতির বিষয়। তো সেই জায়গাটা নিয়ে যখন সিরিয়াস হাইপ উঠেছিল তখন অনেকে সন্দেহ করছিল যে এই কোটাটা এনে সরকার হয়তো একটা দৃষ্টিটা ফেরাতে চায়। আমরা বলেছি হতে পারে সরকারের একটা গেম, কিন্তু ওই যে এটাকেও আমরা একটা সুযোগ হিসাবে নিব, যে এটাকে দিয়েও সরকারের কোনো কিছুকেই আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দমন নিপীড়ন করে ব্যাপকভাবে গ্রেফতার করে তারা চেয়েছিল যে এই আন্দোলনটাকে দমিয়ে দিতে, সবার মধ্যে একটা ভয়ভীতি তৈরি করতে, কিন্তু ছাত্ররা এই ভয়ভীতিটাকে তোয়াক্কা করেনি। অর্থাৎ এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু আমাদের প্রজন্মের মতো না। আমাদের প্রজন্মকে কিন্তু গুলি করে, টিয়ার সেল মেরে, সাউন্ড গ্রেনেড মেরে তারা আগে সফল হয়েছে। আপনার মনে থাকার কথা, পুলিশের সম্ভবত একজন বড় কর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, একটা ভিডিও বেরিয়েছে যে একটা গুলি করে তো একজন পড়ে, বাকিটা তো পালায় না, যায় না। আগে কি হতো, একটা গুলি করলে 10 জন পালিয়ে যেত। তো এই যে নিউ ডাইমেনশন অফ মুভমেন্ট, এটাই হচ্ছে এবারের আন্দোলনের প্রধান শক্তি। কারণ এই জেনারেশন যারা এসেছে এরা কিন্তু অতীতে কখনো আমাদের আন্দোলনে আমাদের সাথে সামিল হয় নাই। ওদের চোখের সামনে কিন্তু আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি, ওদের চোখের সামনে রাজপথে আমরা বহুবার নিগৃহীত হয়েছি, নিপীড়িত হয়েছি। তারা কখনো ওই যে ফেসবুক জেনারেশন বলে আমরা তাদেরকে, বা জুম জেনারেশন যাদেরকে বলছি, তারা তাদের পড়ার টেবিলে বা ইউটিউবের দর্শক আকারে তারা ছিল। তারা সেখান থেকে বসে বসে হয়তো তারা এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছে, বা তারা হয়তো অমনোযোগে ছিল। যখনই তাদের মনোযোগ আকর্ষণ করেছে তখনই তারা রাজপথে এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন বাংলাদেশের নতুন রাজনীতি নিয়ে একটু কথা বলবো। আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের নেতৃস্থানীয় যারা ছিলেন তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছেন। আপনি জানেন এনসিপির বেশ কয়েকজন সিনিয়র নেতা তারা এই আন্দোলনের সময়
বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, যদিও তারা গত ১.৫ দশক ধরে অনেক নানান সংগ্রাম করেছে, অনেক সংকট উতরে গেছে, এই আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন। অন্যদিকে আমরা দেখি বিএনপির সিনিয়র লিডাররাও অনেকেই এনসিপির যারা আছেন তাদেরকে নিয়ে বেশ সমালোচনা করছেন। নতুন বাংলাদেশে আমরা আসলে কেমন রাজনীতি দেখতে চাই, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে নতুন বাংলাদেশে তো আমরা এমন একটা রাজনীতি চেয়েছিলাম যে সেখানে কেউ বিভেদ, অযথা বিতর্ক, কারো চরিত্র হনন, কাউকে কেউ হেয় করে কথা বলবে না, বরং সবাই সবার প্রতি একটু রেসপেক্টফুল হবে, সবাই সবাইকে গুরুত্ব দেবে। এই জায়গাটায় আমরা কিছুটা ছন্দপতন হয়েছে বা আমরা কিছুটা ধাক্কা খেয়েছি আপনি বলতে পারেন। দেখেন, এই যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের আগের একটা পার্ট আছে, দীর্ঘ একটা সংগ্রামের পার্ট আছে, যেটা রাজনৈতিক দলগুলো কিছুটা একাই করেছে। হ্যাঁ, এর আগে কিন্তু আমি আপনাকে আগেও বলেছি 2টো সফল আন্দোলন হয়েছে বা আরও একটা আন্দোলন হয়েছে, 3টা আন্দোলনকে আপনি বলতে পারেন যে স্বতঃস্ফূর্ততা ছিল। একটা ছিল আলেম ওলামাদের একটা আন্দোলন, যেটা আপনি শাহবাগের কাউন্টার হিসাবে যেটা দাঁড়িয়েছে, হেফাজতের একটা মুভমেন্ট। এখানে আমরা দেখেছি এটা বেসিক্যালি ছিল আলেম ওলামাদেরকে কেন্দ্র করে, কিন্তু এটা বিরাট বিস্ফোরণ ছিল এবং ওইটা ফার্স্ট টাইম যে আপনার রুরাল জায়গা থেকে আরবান এলাকায় মানুষ পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ ঢাকা অবরোধ করেছে তাদের কিছু দাবি নিয়ে। 2 নম্বরে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন, যেটা 2018 সালে শুরু হয়েছিল। আর একটা বললাম আপনাকে নিরাপদ সড়কের আন্দোলন। এই 3টা আন্দোলন আমাদের কিন্তু একটা দিশা দিয়েছে যে না, সম্ভব। যেটা মানুষ মনে করেছিল যে না, রাজনৈতিক আন্দোলন বৃথা হয়ে যাচ্ছে, নির্বাচন করতে পারছি না আমরা, রাস্তায় দাঁড়ালে গুলি করছে, গুম করে ফেলছে, ধরে নিয়ে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত, অনেক নেতারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিদেশে গিয়ে মানে আপনার শেল্টার নিচ্ছেন, এবং অনেকেই বলছিলেন ওই পালিয়ে যা, ওই যে সুবোধ তুই পালিয়ে যা, দেখলেন না আপনি, বিভিন্ন রকমের ওয়ালে লেখা হয়েছিল। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে ছাত্র যখন একটা নতুন আন্দোলনের ডাইমেনশন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা নেতৃত্ব দিয়েছে অতীতের মতো, তখন রাজনৈতিক দলগুলো কি করলো? এখানেই আমি আপনাকে একটু বলতে চাই যে সমস্যাটা কোথায়। রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মকভাবে এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে, কিন্তু কৌশলগত কারণে আমরা দেখেছি বিএনপি বা অন্যান্য দল, যেমন বিএনপি কি করেছে, বিএনপি সর্বাত্মকভাবে এই আন্দোলনকে সাপোর্ট করেছে, কিন্তু মুখে বলেছে আমরা এই আন্দোলন সাথে নাই। কেন বলেছে বিএনপি? এটা এই জন্যই বলেছে, বিএনপি জানে, আপনি দেখেন সবসময় কিন্তু শেখ হাসিনা বলতো এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র, বিএনপি জামাতের ষড়যন্ত্র। ফলে বিএনপি এটা যাতে বলতে না পারে এবং এটা বিএনপির আন্দোলন হিসেবে দেখিয়ে এই আন্দোলনকে যাতে নস্যাৎ করতে না পারে, সেজন্য বিএনপি সবসময় অস্বীকার করেছে যে আমরা এই ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। কিন্তু ভেতরে ভেতরে বিএনপি সর্বাত্মকভাবে এই আন্দোলনকে সাহায্য করেছে। এবার আসেন জামাতের কথা। জামাতের পরিচয় পেলে তো সেটা আরও বেশি সেন্সিটিভ, যার কারণে জামাত যেটা করেছে, তাদের পরিচয় গোপন করে তারা ব্যাপকভাবে সেটার সাথে, সে আন্দোলনের সাথে তারা মিশে গেছে। এর বাইরে অন্যান্য দল যেগুলো ছিল, আমরা কিন্তু পরিচয় গোপন করার কৌশলেও যাই নাই, আবার এই আন্দোলনে সম্পৃক্ত নাই এই ধরনের কথা বলেন। আমরা কিন্তু আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়েছি, সরাসরিভাবে সাপোর্ট দিয়েছি, কারণ আমরা জানি আমরা দল হিসেবে আমাদের যে পজিশন, আমরা এটার সাথে সম্পৃক্ত হলেও এই আন্দোলনকে বানচাল করার বা আমাদের কথা বলে সেটাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ থাকবে না। ফলে পাবলিক দেখেছে যে আন্দোলনে আমাদের মতো দলেরা আমরা সম্পৃক্ত আছি, কিন্তু বিএনপি বা জামাতকে সেভাবে মানুষ সম্পৃক্ত দেখতে পায় না। কিন্তু আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত কাছে, আমরা দেখেছি বিএনপি এবং জামাত বা অন্যান্য আরও আলেম ওলামা, অন্যান্য সংগঠন কীভাবে এটার সাথে ছিল। শুধু তো রাজনৈতিক দল না, একেবারে বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, ইভেন আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আছেন, তারাও কিন্তু এই আন্দোলনে নানাভাবে সাহায্য করেছেন। তো এইরকম একটা প্রেক্ষাপটে আন্দোলনে বিজয় হওয়ার পরে প্রথম যে ভুলটা হয়েছে, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে যে ভুলটা করেছে, তাদের উচিত ছিল এই আন্দোলনের এবং রাজনৈতিকভাবে যারা পুরো আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে বসে একটা সরকারটা কাজটা শুরু করার। কিন্তু বাহ্যত দেখা গেছে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় শুরুতেই উনি বলেছেন যে এটা ছাত্র জনতার সরকার এবং ছাত্র জনতার দ্বারা আমরা নিয়োগকৃত হয়েছি। এখানে রাজনৈতিক দলগুলোকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে
এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখানে অবজ্ঞা মনে করলো কেন? না করলেও তো পারতো। রাজনৈতিক দলগুলো এখানে মহত্ত্বতার পরিচয় দিতে পারতো, বলতে পারতো যে আমরা যেহেতু আন্দোলন করে সফল হতে পারি নাই, ছাত্ররা সফল হয়েছে, ঠিক আছে, এই আমাদেরকে একটু আমাদের অবদান অস্বীকার করলেও আমরা এই সরকারকে সাপোর্ট দেব। কিন্তু তখন দেখা গেলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো, তারা তাদের অবদানটা আবার বলা শুরু করলো। আগে যেটা তারা গোপন করেছিল, বলতে চান নাই, তারা তখন তাদের অবদানগুলো বলা শুরু করলো। এবং জামাত তো যেটা করলো যে তারা ওপেন হয়ে গেল, তারা বলল যে আমরা এইভাবে পরিচয় গোপন করে, শিবির পরিচয় গোপন করে এভাবে করেছি। তারাও তাদের দাবিটা শুরু করলো যে আমরা কে কী অবদান রেখেছে। প্রথম বিতর্কটা শুরু হলো অবদান নিয়ে। এটা যেমন একটা খেলায় যদি কেউ জেতার পরে ধরেন তখন যদি নিজেদের মধ্যে বিতর্ক শুরু হয় যে আমি পাস দিয়েছি বলে তুমি হেড করেছ, তুমি গোল দিয়েছ, আমি না দিলে তুমি কিভাবে দিতা, এই কথা যখন হয় তখন কি হয়, বিজয়ের পরক্ষণে নিজেদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। এবং যে বিভক্তিটা এখানে তৈরি হয়েছে, এই বিভক্তিটা দূর করার জন্য যার প্রধান ভূমিকা রাখা দরকার ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, উনি কোনো ভূমিকা নেন নাই, বরং কোনো কোনো উপদেষ্টাও এখানে বিতর্কিত ভূমিকা রেখেছেন। ফলে দেখা গেছে যেই ছাত্ররা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। এবং এটা কিন্তু আমাদের এই জাতীয় একটা বিজয়ের পরে আমাদের যে একটা সুন্দর করে যাত্রা শুরু করব, সেই জায়গাটা আমাদের হয় নাই, সেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পরে দেখা গেল যে সংস্কার না নির্বাচন, নির্বাচন না না সংস্কার আগে, এটা নিয়েও আরেকটা বিতর্ক। আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, তাদের 10 মাস পূর্ণ হয়েছে। এই সময়টাতে আসলে নির্বাচন, সংস্কার, বিচার এইসব কথা হচ্ছে। এর মধ্যে যদি বলি, নির্বাচন নিয়ে বিএনপি বারবারই বলে আসছিল ডিসেম্বরে তারা নির্বাচন চান। অন্য থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জুনের মধ্যে নির্বাচন করতে চায়, যদিও পরবর্তীতে ডক্টর ইউনূস বলেছে এপ্রিলে নির্বাচন হবে। সবশেষ আমরা দেখলাম যে আপনারা প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন সেখানেও এবং জামায়াত ইসলাম ফেব্রুয়ারির ব্যাপারে একটা মতামত দিয়েছিলেন। সবশেষ আমরা দেখলাম লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেখানে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়ার ব্যাপারে একটা আপাতত সিদ্ধান্ত এসেছে। সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটি কি বিএনপির বিজয়, নাকি আমার বাংলাদেশ এবি পার্টির বিজয়, নাকি জামায়াত ইসলামের বিজয়, নাকি সরকার যেভাবে চেয়েছে তাদের বিজয়? এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে দেখেন যে সেটা হচ্ছে, যদি বিজয় ধরেন আপনি এটাকে, এটা আসলে আমাদের দেশের বিজয়। কেন বলছি যে আমাদের দেশটা খুব দুর্ভাগা, কারণ আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার পরবর্তীতে আমরা বিভক্ত হয়েছি। মুক্তিযুদ্ধের পর কিন্তু জাসদ গঠন হয়েছে একটা বিভক্তি দিয়ে, এবং সেই বিভক্তিটা কিন্তু মুক্তিযুদ্ধের অবদানকে কেন্দ্র করে। আওয়ামী লীগ পুরো অবদানটা তার নিজের ঝুলিতে ঢুকাতে গিয়েই কিন্তু একটা বিভক্তি তৈরি করেছে, এবং সেই বিভক্তি থেকে আমরা এখনও মুক্ত হতে পারি নাই। তো এখানে যে জিনিসটা আপনি বললেন সেটা হচ্ছে যে আমাদের দেশে সাধারণত নির্বাচন হয় শীতকালে, যেহেতু আবহাওয়া, স্কুল পরীক্ষা শেষ হয় এটা কালে। তো এটা একটা সেট রুল। আমাদের এখানে যতগুলো অতীতে নির্বাচন হয়েছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হয়েছে। এক্সেপশনাল যে হয় নাই তা না, জুনে একবার নির্বাচন হয়েছে। সুতরাং এটা আমাদের কারো আলাদা কৃতিত্ব না। আমরা যখন আলোচনায় বসি, আমরা তো ক্যালেন্ডার নিয়ে বসি। আমরা একটা বিয়ের ডেট ঠিক করার সময় কি করি, দেখি যে ছুটির দিন আছে কিনা, সবাই আসতে পারবে কিনা, এটাই তো করি। তো নির্বাচনের যখন ক্যালেন্ডার নিয়ে আপনি বসবেন, দেখবেন আপনার কাছে ঘুরে ফিরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলো আসবে কোনো বিশেষ কারণ ছাড়া। তো যখন আমাদের মধ্যে এই আলোচনায় আসে, সেখানে আমরা এই আলোচনাগুলো তুলেছিলাম যে রমজানের পরে আবার মার্চে পরীক্ষা থাকে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষাগুলো হয়। এরপরে চলে আসে কুরবানি ঈদের পরে চলে আসছে বর্ষা বা গরম, সব মিলিয়ে। তো ফলে সুইটেবল টাইম হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মধ্যে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য খুবই অনড় হয়ে গেল, এবং জনাব তারেক রহমান যখন একটা বক্তৃতায় বললেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন, তখন কিন্তু মানুষ মনে করেছে যে একটা বিরাট একটা ঝামেলা হয়ে গেল। তো প্রফেসর ইউনূস যেটা করেছেন, তিনি তখন এপ্রিলের মধ্যে একটা রূপরেখা দিয়েছেন। তো বিএনপি প্রথমে কিছুটা নমনীয় থাকলেও পরে দেখা গেলো তারা এখানেও অনড়। পরে আমরা যেটা দেখলাম যে লন্ডনে প্রফেসর ইউনূসের সফরের সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে আমরা দেখলাম যে কিছুটা নমনীয়তা আছে। এখন আমাদেরকে এই 4টা কাজ, বিচারটা প্রপারলি স্টার্ট করা, এবং একটা মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা যে খুনিরা পার পেয়ে যাবে না, তাদের বিচার হবে,
লুটেরাদের বিচার হবে। 2 নম্বর হচ্ছে আমরা যে সংস্কারগুলো করতে চেয়েছিলাম, দৃশ্যমান অন্তত কিছু মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য তৈরি হওয়া এবং কিছু বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন জায়গায় নেয়া যে যার মতো প্রচারণা চালাতে পারবে, ইলেকশনে কারো কোনো ভয়ভীতি থাকবে না, সবাই মনে করবে, কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয় সেটাতে মনে করে যে আমি নির্ভয়ে আমার নির্বাচন কার্য চালাতে পারছি, আর ভোটাররা যাতে মনে করে আমি নির্ভয়ে ভোট দিতে পারছি। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অন্যান্য দলরা তারা কিন্তু ভয়ভীতির মধ্যে আছে। এই জায়গাটা যদি নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু আমাদের নির্বাচন ফেব্রুয়ারি বলেন এপ্রিল বলেন কোনোটাতেই আমাদের জন্য খুব বেশি আশার সঞ্চারণা নেই। আমরা আগামী নির্বাচনে এবি পার্টির যে অংশগ্রহণ সেটি নিয়ে একটু জানতে চাই। আপনারা কি দলগতভাবে নির্বাচন করার চিন্তাভাবনা করছেন নাকি জোটগতভাবে, এবং যদি আপনারা কতগুলো আসনে মনোনয়ন দিতে পারেন? নির্বাচন প্রস্তুতি আপনাদের কেমন সার্বিকভাবে যদি বলি? নির্বাচন প্রস্তুতি আমরা অনেক আগ থেকে শুরু করেছি, যেহেতু আমাদের সুবিধাটা ছিল যে আমাদের দলকে নিবন্ধনের জন্য একটা লম্বা কাজ আমাদেরকে করতে হয়েছে। গত বছর না, শুধু 2 বছর ধরে আমাদেরকে কাজটা করতে হয়েছে, কারণ সরকার তো, আওয়ামী লীগ সরকার তো আমাদেরকে নিবন্ধন দেয় নাই, খুব অন্যায়ভাবে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করেছে। ফলে আমরা বিভিন্ন জায়গায় আমাদের জেলা কমিটি গঠন, উপজেলা কমিটি গঠন করতে গিয়ে আমাদের কিন্তু এক ধরনের নির্বাচনী ওয়ার্ম আপ আমাদের হয়ে গেছে। আমরা যেহেতু এবারে প্রথম রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমাদের নতুন একটা মার্কা, আমাদের ঈগল মার্কা আমরা পেয়েছি, তো আমাদের দলের মধ্যে সর্বস্তরে লোকদের মধ্যে একটা উৎসাহ। তো আমরা এই জন্য একটা কমিটি গঠন করেছিলাম প্রথমে, যে নির্বাচন প্রস্তুতি কমিটি। সেই প্রস্তুতি কমিটি নানা ধরনের সার্ভে করে, নানা ধরনের আলাপ আলোচনা করে তারা 181 জন প্রার্থীর একটা খসড়া তালিকা তৈরি করেছে। আর পাশাপাশি আমরা আবার দলীয়ভাবেও আমরা একটা আহ্বান জানিয়েছি, যারা যারা নির্বাচন করতে চান তারা আমাদেরকে আপনাদের আবেদন করেন বা আপনাদের আকাঙ্ক্ষাটা জানান। আমরা এই মাসের শেষ সপ্তাহে আমরা এই আমাদের প্রার্থীদেরকে নিয়ে, সম্ভাব্য প্রার্থীদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভার আয়োজন করছি। তা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, প্রাথমিক টার্গেট থাকবে যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদের প্রার্থী সেট করা, যাতে আমরা আমাদের দলের অবস্থানটা মজবুত করতে পারি, দলীয় কার্যক্রমটা সুদৃঢ় করতে পারি এবং আমাদের প্রার্থীদেরকে পরিচিত করাতে পারি। এই কার্যক্রমের পরে যখন নির্বাচনের দামাতেল আরও আসবে, তখন হয়তো নানা ধরনের পোলারাইজেশন হবে, নানা জোট গঠনের আলোচনা আসবে। সেক্ষেত্রে নির্বাচনী জোটটাকে আমরা প্রাধান্য দেব ইলেকশনে জেতার জন্য, কোন জোটে গেলে আমাদের জন্য সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে নানা ধরনের অপশন থাকবে, তখন আমরা ঠিক করে নেব যে কোনো জোটে আমরা আসলে যাব কিনা। অর্থাৎ আমাদের হাতে 2টা অপশন, একটা হচ্ছে এককভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি, আমরা অলরেডি সেটা শুরু করেছি। জোটগতভাবে আলোচনা কিছু অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে, এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয় নাই। যদি আনুষ্ঠানিক সে ধরনের ভালো আলোচনা হয় তাহলে আমরা কিন্তু জোটবদ্ধ হওয়ারও আমাদের ইচ্ছা আছে। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা আবারও আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে ইরান রেডিওর দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আরও একজন অতিথিকে নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ সুস্থ থাকুন।